পাত্রপক্ষের সঙ্গে আসা সুদর্শন পাত্রকে দেখে পাত্রী জ্ঞান হারালো। এমন ঘটনা ইতিহাসে বিরল। অথচ এমনই একটা কাণ্ড ঘটিয়ে বসলো প্রিয়তা। সে কল্পনাও করতে পারেনি যে পাত্র কলেজের নুরুল স্যারের বড় ছেলে অভি হবে। অপমানে মুখটা থমথমে হয়ে গেল অভির। বাকিরা সবাই মেয়েটাকে নিয়ে পড়ে থাকলেও রাগে তার বক্ষতালু ফেটে যাচ্ছে। তার মুখ দেখতে এতটাই কুৎসিত যে বাবার প্রিয় এই ছাত্রীটি তার মুখ দেখার সাথে সাথেই মূর্ছা গেল। প্রিয়তার চাচি তড়িঘড়ি করে পানি এনে ছিটা দিতে থাকলো মেয়েটার চোখে মুখে। বেশ কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলল প্রিয়তা। মাথাটা ভন ভন করছে। চট করে স্মরণ করতে পারল না যে অজ্ঞান হলো ঠিক কী কারণে। যেই না মনে পড়ল, সেই মুখমণ্ডল হয়ে গেল বিবর্ণ। কি করলো বাবা? স্যারের ওই নিরামিষ ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য এত বড় চক্রান্ত করলো? বাবা না বলল ছেলে আধবুড়ো, ওই লোকের ঘাড়েই নাকি প্রিয়তাকে বসিয়ে দিবে। যদিও প্রিয়তা জানতো এটা মজার ছলেই বলা, তবে এখন অভিকে দেখে মনে হচ্ছে একটা আধবুড়ো ভুড়িওয়ালা বরই ভালো ছিল। এ তো সাক্ষাৎ জম। বাবার মজার ছলে ছিল কথাটা, তাই সে এটা ঘুণ অক্ষরেও ভাবতে পারেনি যে ছেলেটা অভি হবে। নুরুল আলম বসা থেকে উঠে দাঁড়ালেন। এগিয়ে এলেন সোফায় মায়ের কোলে মাথা দেওয়া প্রিয়তার দিকে। নরম কণ্ঠে বললেন, এখন ঠিক আছো প্রিয়তা? প্রিয়তা অকপটে চাইল। সে জানে এই মানুষটা বাড়াবাড়ি রকমের স্নেহ করে প্রিয়তাকে। কলেজে থাকাকালীন অন্য সবার চোখেই এই বাড়াবাড়ি স্নেহটা পড়ত। তবে সে ভাবত হয়তো সে প্রথম সারির ছাত্রী, নম্র ভদ্র রক্ষণশীল পরিবারের মেয়ে, এই জন্যই বোধ হয় এত কিছু। তবে আজ প্রিয়তা স্পষ্ট বুঝল কেন এত স্নেহের মূল কারণ। প্রিয়তা উঠে সাবলীলভাবে বসার চেষ্টা করল। ওর মুখ হয়ে গিয়েছে নত, গালে লালাভ আভা। এতগুলো মানুষের সামনে এইভাবে অভিকে দেখে বিস্ময়ে এমন কাণ্ড ঘটনাতে ওর নিজেকেই যেন পৃথিবীর সেরা বোকা মনে হচ্ছে। আর প্রিয়তার ধারণা কম বেশি সবাই বুঝেছে সেটা। প্রিয়তা বলে উঠল, ঠিক আছে স্যার। ব্যাস, প্রিয়তা এবার নিশ্চুপ। তারপর প্রিয়তাকে ইশারায় নিয়ে যেতে বলল ওর বাবা। তাই হলো। যাওয়ার অনতি পূর্বে এক ঝলক দেখে নিল অভির রূপ। গালের এক পাশ শুধু দেখা যাচ্ছে। লম্বাটে মুখের সেই নির্বিকার মুখ দেখে বোঝা গেল না ছেলেটার প্রতিক্রিয়া। রুমে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল সে। ওকে ঘিরে বসলো ওর চাচতো ভাই রুদ্র আর বোন অদ্রি, আর একজন অরিন যে ওর আপন বোন। রুদ্র আর অদ্রি যমজ, প্রিয়তার সমবয়সী। একই সাথে তিনজন অনার্স তৃতীয় বর্ষে পড়ছে, তাই এই দুটোর সঙ্গেই তার বোঝাপড়া বেশি। ফ্যালফ্যাল করে সে চাইল রুদ্র ও অদ্রির দিকে। বলে উঠল, তোরা জানতি? ভ্যাবাচাকা খেলো দুজন। কি বলবে বুঝে উঠতে পারল না। প্রিয়তা কাঠ হয়ে পুনরায় জিজ্ঞাসা করল, জানতি তোরা এই কথা? রুদ্র এবার বলে উঠল, আজ সকালেই জেনেছিলাম। রুদ্র কথাটা বলতে দেরি, তারপরে গালে সপাট করে চড়ের শব্দে কান ভোঁতা হয়ে গেল ওর। চড়টা প্রিয়তায় মেরেছে। চোখের সর্ষে ফুল দেখছে এখন রুদ্র। কিছুক্ষণ থম মেরে শেষমেশ গর্জে উঠে বলল, আমার গালে কি পাইছস তুই? তোর জামাইয়ের সম্পদ এটা যে তুই হইলেই চড় মারস? আগে বলিসনি কেন যে ছেলেটা অভি ভাইয়া? রুদ্র পরোয়া করল না প্রিয়তার কথায়। নিখাদ স্বরে অদ্রির কাঁধে বাহুর ভর দিয়ে বলল, আমি বলতে চেয়েছিলাম, ছোট আব্বু তোকে বলতে দেয়নি। এমনিতেও গতকাল রাতে ছোট আব্বু যখন তোকে বলল তোর বিয়ে একটা বুড়া লোকের সাথে ঠিক করেছে, তখন তোর মুখটা দেখার মতো ছিল। তাই ভেবেছিলাম বুড়া বেটার সাথে এক্সচেঞ্জ হয়ে তোর প্রাণপ্রিয় স্যারের বড় ছেলেকে দেখলে তুই সারপ্রাইজড হবি। কিন্তু যেই কাণ্ড ঘটালি বোন, জীবনেও ভুলবার মতো না। পাত্র দৃষ্টি হওয়ার সাথে সাথেই তুই ফিট খাইলি। আজ হুমায়ুন থাকলে তোর কাহিনী লিখলে হাসতে হাসতে মরে যেত সবাই। অদ্রিরও একই অভিরূপ। রুদ্র আর অদ্রি যমজ ভাই বোন হলেও ওদের বিরাট ফারাক। রুদ্র প্রাণবন্ত হলেও ঠোঁট কাটানা, বাট অদ্রি গ্যাংস্টার। দুর্বোধ কথা দিয়েই বুকটা ফালাফালা করে ফেলে। নিজের ভাইকে সাই দিয়ে সেও তুমুল উত্তেজনায় বলল, আরে তুই কি আসলেই মেয়ে প্রিয়তা?
অভি ভাইয়া চরম একরোখা টাইপ হলেও ভার্সিটিতে তুমুল জনপ্রিয়তা। বিয়ে নাই করতে পারলি তাই বলে দেখা মাত্রই জ্ঞান হারাবি? জ্ঞান হারাবি ভালো কথা, কষ্ট করে দুপা এগিয়ে গিয়ে অভি মহাশয়ের বুকেই ঢলে পড়তি। উফ, তাহলে তো পুরাই হতো সালমান শাহ টাইপ সিন। মাথায় রাগ চেপে বসলো প্রিয়তার। ইচ্ছে করছে এই অসভ্য উজবুক মেয়েটার মুখের দাঁতে গোবর দিয়ে একেবারে মাখামাখি করতে। অভি ভাইয়ার নাম শুনলেই বুকটা কাঁপে তার। এমন গম্ভীর মানুষটার সামনে দুদণ্ড দাঁড়াতেই ভয় পেত এতকাল, আর এই মেয়ে সরাসরি বুকে ঢলে পড়তে বলছে। প্রিয়তা তীক্ষ্ণ চাহনি দিল, ব্যাধিগ্রস্তে বলল, ফাজলামো হচ্ছে? অশ্লীল কথাবার্তা বকবি না। অশ্লীল কি বললাম আবার? আমি কি তোকে বলেছি তুই আব্বু, ছোট আব্বু আর আমাদের টুনটুনা দাদিজানকে সাক্ষী রেখে অভি ভাইয়ার পুরু ঠোঁটে চুমু খেতে? প্রিয়তা বাকশক্তি হারালো। রুদ্রের চোখে মুখেও ভাব নেই, যেন সে জানে ওর এই যমজ বোনটা এর থেকেও ভয়ঙ্কর কথাবার্তা বলতে পারে। প্রিয়তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, ট্রেনের মতো সিটি বাজাচ্ছে। রুদ্রের তামাটে গালে চড় মারলেও ওর গালটা ভয়াবহভাবে লাল হয়ে আছে। দশম শ্রেণীতে পড়া অরিন নিজের ডোন্ট কেয়ার অদ্রিয়াপুর দিকে ফেলিয়ে চেয়ে আসে। প্রিয়তার ঢোক গিলল, বলল, অভি ভাইয়ার ঠোঁট কেমন তুই এটাও খেয়াল করেছিস? তো করব না? হাজার হোক, আমি তো আর তোর মতো নামে মাত্র মেয়ে নই। কোনো এক লেখক বলেছিল, মেয়ে মাত্রই তার কাজ পুরুষের প্রতিটা বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখা। আমার তো সেই ধারাটা বজায় রাখা উচিত, তাই না রে? রুদ্র জীবনেও বলতে পারবে না কোনো ছেলের ঠোঁট নাক কেমন। এখন মাইয়ার কথা জিগা, হালাই মন্ত্র পড়ার মতো সব বলবো, এটাই স্বাভাবিক। মেয়ে তো ছেলের ঠোঁটই দেখবে, লেসবিয়ান তো আর না যে মেয়ের ঠোঁটের দিকে তাকাবো। হাল ছেড়ে দিল প্রিয়তা, এদের সাথে কথা বলাই বেকার। প্রিয়তার অস্বস্তি হচ্ছে, ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে। নিজের প্রিয় এবং সম্মানীয় স্যারের বড় ছেলে, যে কিনা ওদেরই ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট, আর কিছু সময় পরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উপাধি নিয়ে বেরোবে। তার সাথেই নিজেকে ভাবতেই অন্যরকম লাগছে। আচ্ছা, অভি কি জানে তার প্রতিক্রিয়া? সে কি জানে যে স্যারের এই গম্ভীর ছেলেটাকে প্রিয়তা জমের মতো ভয় পায়? বাইরে নিকষ আধার, মনে হয় না এটা সন্ধ্যা। চট্টগ্রামে যেন সন্ধ্যা পেরোতে না পেরোতেই রাত হয়ে যায়, গহীন রাত। প্রিয়তার মুখ ভার, কেননা আজ বিয়ে পাকাপোক্তভাবেই স্থির হয়েছে। এ মাসের শেষ শুক্রবারেই আংটি পরিয়ে দেবে। তারপর বিয়ে পড়াবে অভির ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ইতির পর। মুনির সাহেব নিজের মেয়ের দিকে তাকিয়ে আছেন নিষ্পলকভাবে, কিন্তু প্রিয়তার কোনো প্রতিক্রিয়া নেই। বোকা রমণীর মতো সে ঘড়ির টিকটিক কাটার দিকে দৃষ্টি রেখেছে, যে একটু আগেই বলল নাকি তার জরুরি কথা আছে। সালেহা বানুর রীতিমতো ক্ষিপ্র মেয়ের কাণ্ডে। প্রথমত, আজ বিকালে এত ভালো ভালো শাড়ি থাকতে ইচ্ছে করেই দাদির সেই বাবা আমল যুগের বিশ্রী বেগুনি রঙের একটা শাড়ি পরে গেছে। তার উপর তো ঘটলো সিনেমা। পাত্রকে দেখার সাথে সাথেই মূর্ছা গেল। অমন ভালো ছেলেকে দেখে মেয়ে এমন বিশ্রী কাণ্ড ঘটিয়ে ফেলল, ভাবতেই যেন তার লজ্জা লাগছে। মুনির সাহেব শেষমেশ নীরবতা কাটিয়ে বলল, কিছু বলবি প্রিয়তা? বলার জন্য তো এসেছি। ভুরুকুটি করল মনির সাহেব। মেয়েটার ওপর রেগে যেতে ইচ্ছে করলেও চট করে রাখতে পারছে না, কেননা সে জানে একটু পরেই তার স্ত্রী মেয়েকে ভয়াবহ একটা ঝাড়ি দিবে, কেননা ওই কথার জন্য। দুজনের সাথে একসাথে করা হওয়া মানায় না, তাই সে বলে উঠল, কি বলবি বল। প্রিয়তায় একবার ঢোক গিলল, আম্মার দিকে এক ঝলক ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, আব্বু, আমি এই বিয়েটা করব না। মনির সাহেব নিশ্চল, যেন জানতেন এমন কিছুই হবে। কোনো কথা বলল না সে, আনমনেই চায়ের কাপে চুমুক দিল। প্রিয়তা অবাক, ভীষণ অবাক। সে তো প্রতিক্রিয়া দেখানোর মতোই কথা বলেছে, তাহলে এরা এমন করছে কেন? সবাইকে ওই জমদূত তাবিজ টাবিজ করে ফেলেছে নাকি আবার? প্রিয়তা পুনরায় ঢোক গিলল, স্থির করলো নিজেকে। এদের মতি গতি ভালো দেখাচ্ছে না।
মনে হচ্ছে একটা কাণ্ড ঘটবে, খুব ভয়াবহ কাণ্ড ঘটবে, বাইরের শীতল হাওয়ার মতো। তাই সে আবারও বলল, শুনেছো কি বলেছি? শুনলাম তো। বাবার একচ্ছত্র বিহেভিয়ার প্রিয়তাকে বিস্ময়ে নিয়ে যাচ্ছে। বলে উঠল, কিছু বলবে না? কি বলবো? এই যে আমি বিয়ে করব না শুনে কিছু বলবে না? চড়থাপ্পড় মারবে না? বিয়েটা কেন করবি না শুনি? প্রিয়তা কথা খুঁজে পেল না, আমতা আমতা করে বলল, এমনেই। এমনেই যেভাবে আমায় বলেছ, অমনেই। তোর বড় আব্বুকে বল, নুরুল স্যারের ছেলের সাথে তোর বিয়ে তোর চাচাই ঠিক করেছে, বুঝলি? তাকে গিয়ে বল। প্রিয়তা এতক্ষণে বুঝল বাবার নির্বিকারের থাকার কারণ। কোনো এক কারণে বড় আব্বুকে প্রিয়তা ভীষণ ভয় পায়। প্রিয়তা বুঝতে পারে না তার বাবার মতো এত দুর্দান্ত মানুষের এমন ক্যাটকেটে ভাই কিভাবে হলো। তারা ভালো মতোই জানে। আর যাই হোক, বড় আব্বুর মুখের ওপরে প্রিয়তা এই জীবনে না বলতে পারবে না, অথচ বলা প্রয়োজন। প্রিয়তার দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। যদি ভার্সিটিতে জানাজানি হয়ে যায়, ভার্সিটির সিনিয়র ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রিদওয়ান আহমেদ অভির সাথে প্রিয়তার বিয়ের কথাবার্তা চলছে, ব্যাপারটা দাবানলের মতো ছড়িয়ে যাবে। চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রীতিলতা হলের সামনের স্টলে বসা পুলু মামাও জিজ্ঞাসা করবে, কি গো আফা, তোমার নাকি অভি ভাইজানের সাথে বিবাহ হইছে? না হলেও এরা ধরে নিবে হয়েছে। প্রিয়তা মুখটা থমথমে অবস্থায় বসে রইল। অসহ্য লাগছে তার। এর একটা বিহিত করতেই হবে। অভিকে সে বিয়ে করবে না, কিছুতেই না। রোদ উঠেছে আকাশে। সেই রোদ আবছাভাবে ছড়িয়ে পড়েছে সারা উঠোনে। সকালের এই রোদটা ভীষণ মিষ্টি। প্রিয়তা প্রতিদিনই এই সময় বাড়ির সামনে থাকা বাগানে পানি দিতে আসে। প্রিয়তাদের বাড়িটা সুন্দর, সামনে বিশাল ফাঁকা জায়গা। দক্ষিণ পশ্চিম পাশে একটা কৃষ্ণচূড়া গাছের ছাদের দিকে বাঁকিয়ে আছে। বসন্তকালে তখন সেটা অবর্ণনাতীত সুন্দর দেখায়। বাড়িটা তার মরহুম দাদা জানের। যৌথ পরিবারে থাকার সুবাদে ছোটবেলা থেকেই রুদ্র অদ্রির সাথে ওর বোঝাপড়া। আরো কয়েকটা গিনিপিগও আছে। সব মিলিয়ে হই হুল্লোড়ে মশগুল তাদের এই সাকাওয়াত ভিলা। দাদিজান উঠোনে ভর্তা বানাচ্ছে, কাঁচা কলা ভর্তা। একটু পরেই সবাই গিনিপিগ হইচই করে ছুটে চলে আসবে দাদির ভর্তা খাওয়ার জন্য। দাদি এবার বলল, ওই প্রিয়তা, যা পাকের ঘর থেকে ধনিয়া পাতা লইয়া আয় তো। মুখ ভ্যাংচালো প্রিয়তা, বলল, গাছে সার দিচ্ছি দেখো না, তুমি নিয়ে আসো যাও, আমার ঠেকা পড়ে নাই। কয় কি মাইয়াডা, দেখা যাও কেউ, এই মাইয়ারে নাকি পরের বাড়িতে পাঠাইব, শ্বশুর তো ঝাড়ু পিটা করব, বুঝলি? প্রিয়তা পরোয়া করল না, বলল, শ্বশুর বাড়ি কি হইব তোমার না ভাবলেও চলবে। আমি এখন বিয়ে করব না, খবরদার বুড়ি, কান পড়া দিবা না। রুদ্র এক সাইডে বসে সাইকেল ধুচ্ছে। গতকাল বৃষ্টিতে সাইকেল চালিয়ে কাদায় মাখামাখি অবস্থা করে ফেলেছিল। তাই এসে পড়ল সাইরা বানু, বলল, এই প্রিয়তা, এইসব ময়লা পানি ফটাফট বাইরে ফেলে দে, একটু পর অভি আসবে। তোর নুরুল স্যার ফোন করেছিল, কি যেন পাঠাবে তার সাথে। মুখটা বিবর্ণ হয়ে গেল প্রিয়তার, বলল, আসুক গে, আমার কি কাজ? তোর কি কাজ মানে? তোরই তো সব কাজ। শোন, এখনই এসব সালাবালা জামা কাপড় পাল্টে এবার ভালো জামা কাপড় পর। খবরদার দাদির বিশ্রী কাপড়গুলো পরবি না। অভি আসবো, তার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবি। এমনিতেও গতকাল ভয়াবহ কাণ্ড করেছিস তুই, আরেকবার এমন কিছু করলে বেলচা দিয়ে পেটাবো। অন্ধকার নামলো প্রিয়তার চোখে মুখে, সেই সাথে চাপা ক্ষোভও। দাদি ফোকলা দাঁতে হাসছে, পান খাওয়া মুখটাতে কদাকার সেই হাসি। প্রিয়তা হাল ছাড়ল, এক হাতে বেলচা নিয়ে আগাছাগুলো কুড়োলো। তারপর ময়লা পানির বালতি দিয়ে চলে গেল রাস্তার গেটের দিকে। শশী দাস লেনের বরাবরই ওদের বাড়ি। উঠোনের এক পাশে মার্বেল পাথরের রাস্তা পেরিয়ে গেট খুললেই লেনের রাস্তা। প্রিয়তা পানিগুলো রাস্তায় ফেলার জন্য উদ্যত হলো। ও প্রতিদিনই বাড়ির সামনে রাস্তাটি পানি দিয়ে ভিজিয়ে দেয়, যাতে করে ধুলো না পড়ে।
গেট খুলে স্বভাবসুলভভাবে পানি ছোড়ার জন্য উদ্যত হলো প্রিয়তা। তবে হলো অন্য কিছু। পরিস্থিতি তার নিয়মিত ধারা পাল্টে আজ অন্য কিছু চেয়েছিল প্রিয়তার কাছে। প্রিয়তা বোকার মতো দাঁড়িয়ে আছে, ডান হাতে খালি বালতি, বাম হাতে বেলচা, সামনে অভি। সমস্ত ময়লা পানি গায়ে মাখামাখি হয়ে আছে। ছেলেটার ধারালো চোয়াল, চোখে মুখে বিস্ময়ের আভা, চুলগুলো ভিজে টইটম্বুর। গহীন চোখ জোড়া দৃষ্টি ফেলেছে প্রিয়তার ততস্থ মুখের ওপর। বাবার পাঠানো হাতের বগুড়া দইয়ের সেইতে পানি ঢুকেছে কিনা কে জানে। অভি অবাক পানে তাকিয়ে রইল বোকাশোকা মেয়েটার দিকে। গতকাল তাকে দেখে জ্ঞান হারালো, আজ তাকে দেখে গায়ে পানি ছুঁড়ে মারলো। এই মেয়ে বোধহয় পণ করেছে, পদে পদে অভিকে অপমান করে বেড়াবে। অভির মনে হচ্ছে যেন পুরো পৃথিবী ওকে নিয়ে হাসছে। রুদ্র এইদিকে সাইকেল নিয়ে আসতে আসতেই থমকালো। দেখা মাত্রই গলা ফাটিয়ে বলল, ছোট আম্মু জলদি আসো, প্রিয়তা অভি ভাইয়ার গায়ে গোবর সহ ময়লা পানি ফেলে দিয়েছে। রুদ্রের এই কথায় প্রিয়তার শরীর যেন অনবরত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কি করলো এটা সে? মা দেখলে তো মেরেই ফেলবে তাকে। অভির নিজেকে হাস্যপাত্র মনে হচ্ছে। হবু শ্বশুর বাড়িতে আসতে না আসতেই গোবর পানি দিয়ে এত সুন্দরভাবে বরণ করবে জানলে কশ্চিন কালেও এখানে পা রাখত না। সে দেখল বাগান থেকে ছুটে আসছে সায়রা বানু। কিছুক্ষণ বিস্ময়ে সে তাকিয়ে রইল নিজের মেয়ে প্রিয়তা আর অভির দিকে। হায় আল্লাহ, কি কাণ্ড করেছে এই মেয়ে! মান সম্মান সব ধুলোই ছড়াবে এই গাধীটা। অভিকে দেখে সায়রা বানু কাঁদো কাঁদো সুরে বলল, আহা বাবা, এ কি অবস্থা হয়েছে তোমার? জলদি আসো, জলদি ভেতরে এসে পরিষ্কার হয়ে নাও। হাতে এটা কি? অভি আরো একবার দেখে নিল হাতে থাকা বগুড়ার দই। না, এটারও সর্বনাশ হয়েছে। প্রিয়তা নামের গাধা মেয়েটা ওকে সহ বগুড়ার দইকেও গোবর পানি দিয়ে গোসল করিয়েছে। গা থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে এবার। সায়রা বানু কি করবে ভেবে পেল না। রকচটা হয়ে তাকালো সে প্রিয়তার দিকে, বলল, চোখে কি আসমানে তুলে পানি ছুঁড়েছিস তুই? সামনে এত বড় একটা ছেলেকে তুই দেখিসনি? প্রিয়তা কেঁপে উঠল মায়ের ধমকে, তোতলাতে শুরু করলো, কথা গুলিয়ে যাচ্ছে। এটা নতুন না, অভিকে দেখলে সবসময় তার কথা গোলায়। আগে যখন নুরুল স্যারের কাছে পড়তে যেত তখনও। শেষমেশ সে বলেই ফেলল, আমার কি দোষ? আমি কি জানতাম এই লোক হনুমানের মতো এসে পড়বে? সাথে সাথেই মুখটা চেপে ধরল প্রিয়তা। ফট করে সে অভির সামনেই অভিকে হনুমান তুল্য করবে এটা সে খেয়াল করেনি। সায়রা বানু আরো ক্ষেপে গেলেন। অভির সামনে কান মোলা দিলেন প্রিয়তার, বলে উঠলেন, পাজি মেয়ে, আর একটা উল্টোপাল্টা কিছু বললে থাপড়িয়ে দাঁত ছুটিয়ে ফেলবো। জলদি অভির হাত থেকে দইয়ের পাতিলটা নিয়ে চোখের সামনে থেকে দূর হ। আর রুদ্র, তুই অভিকে গোসলখানায় নিয়ে যা। আল্লাহ, কি অবস্থা করছে সোনার ছেলেটার! অভি লজ্জায় পড়ে গিয়েছে। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। বাড়িতে ঢোকা মাত্রই প্রিয়তার বোন অরিন, চাচি আর দাদি যেভাবে অভির দিকে তাকিয়েছিল যেন ছেলেটা কোনো ভিন গ্রহের প্রাণী। অবশ্য এখন ভিন গ্রহেরই লাগছে তাকে। এই বাড়িতে আসবে বলে মা একটা ধবধবে সাদা শার্ট ইস্ত্রি করে দিয়েছিল অভিকে, এখন সেটা গোবর রঙে রাঙায়িত। এই লজ্জায় নুন ছিটা দিতে এসে পড়ল অদ্রি। ঘুমু ঘুমু চোখে মিইয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে অভিকে দেখে চিৎকার করে বলল, ও আল্লাহ, রুদ্র, অভি ভাইয়ার এ কি অবস্থা? এটা কেন? অভি কোনো মতে নিজেকে সংবরণ করলো। ইচ্ছে করছে প্রিয়তাকেও গোবরে মাখামাখি করিয়ে রাখতে। এই মেয়ের সাথে বাবা কেন যে ওর বিয়ে দেওয়ার জন্য উতালা হয়ে গিয়েছে তা সে নিজেও জানে না। রুদ্র অভিকে নিয়ে এলো প্রিয়তার রুমে। পাশের রুম থেকে নিজের একটা ট্রাউজার দিয়ে বলল, আপনি এই রুমের ওয়াশরুমে ঢুকে একটা চনমনে গোসল দিন ভাইয়া। ইচ্ছে করে প্রিয়তার রুমে আপনাকে নিয়ে এসেছি। ওর বাথরুমে শ্যাম্পু, বডি ওয়াশ যা আছে সব শেষ করে দিন। গায়ে ঢেলে মন মতো গোসল করুন। বি ইজি। প্রিয়তা আপনার গায়ে গোবর পানি ফেলেছে, আপনারও উচিত ওর সব শ্যাম্পু সাবান শেষ করা। ইটস কল রিভেঞ্জ টু রিভেঞ্জ।
সুর টানতে টানতে প্রিয়তার রুম থেকে বেরিয়ে গেল রুদ্র। অভি নিঃশ্বাস ফেলল, তারপর গোসলের জন্য পা বাড়ালো বাথরুমের দিকে। কপাল বেয়ে ঘাম ছুটছে প্রিয়তার, পরনে সুতি জামায় প্যাচপ্যাচে ভাব। চাচি রান্নাঘরে খুন্তি নিয়ে তীক্ষ্ণভাবে দেখছে প্রিয়তাকে। পাশে সাইরা বানু সমান তালে বলে চলেছে কি ঘটেছে একটু আগে। মাঝে মাঝে প্রিয়তার তো সাইরা বানুকে কুটনিবাজ মা বলে মনে হয়। এই মহিলা কিছু পারুক আর না পারুক, নিজের পেটের সন্তানের বদনাম অন্যের কাছে বলতে খুব পারদর্শী। ইলিনা বেগম দম নিল, বলে উঠল, তুই কি জীবনেও ঠিক হবি না রে প্রিয়তা? প্রিয়তা বলতে গেলেও কিছু বলল না। সে তো আর ইচ্ছে করে পানি ছুঁড়ে মারেনি। অদ্রির চেয়ারে পা ঝুলিয়ে বসে বড়ই খাচ্ছিল। আচমকা বলল, এখন এটা বলবি না যে তুই হাতি সাইজ মানুষটাকে দেখিসনি। প্রিয়তা মনে মনে অদ্রিকে গালাগাল দিল, ভয়াবহ টাইপ গালাগাল দিল। মেয়েটা জানে যে সে এখন ভয়াবহ অবস্থায় আছে, তবে এই সব কথাবার্তা বলে উত্তাল করছে কেন পরিবেশ? সব ছেড়ে যদি সন্ন্যাস বেশে পালিয়ে যে অভি নামক উৎপাত থেকে পালাতে পারত তাহলে বেশ হতো। সায়রা বানু বললেন, দূর হ চোখের সামনে থেকে। অভির কাছে রুদ্র আছে, ভুলেও ওর ধারের কাছে যাবি না, নইলে কি ঘটিয়ে দিবে খোদাই জানে। সায়রা বানুর কথাটি বলতে দেরি। অদ্রিকে হাত থেকে টেনে দৌড়ে বাগানের দিকে নিয়ে চলে গেল দুজনে। বাগানে অরিন সহ ওদের বাকি ভাই বোনেরা আছে। বাকি দুজন হলো রুশি আর টুসি, দুজনেই ছোট ফুপির 6 এবং 8 বছরের মেয়ে। রুশি টুসির বাবা মারা যাওয়ার পর থেকেই ওদের ফুপি এখানেই থাকছে। প্রিয়তা আর অদ্রিকে দেখা মাত্রই দুই বোন হৈ হৈ করে ছুটে এলো তাদের কাছে। অদ্রির গাল টেনে নিয়ে বলল, আমার ময়না পাখিগঞ্জ, কি অবস্থা? কাঁচকলা ভর্তা খেয়েছিস? আদি আপু ভীষণ ইয়ামি। প্রিয়তা আপুর বিয়ে হলে দাদিকেও বলবো পোলাও মাংস না দিয়ে সবাইকে কাঁচকলা ভর্তা খাওয়াতে। হেসে দিল প্রিয়তা। এই দুজনে ভীষণ মজার কথা বলে। টুসির মুখ ভার। অদ্রি জিজ্ঞাসা করলো, তোর আবার কি হলো? রুশি আমার ভাগ লুটে পুটে খেয়েছে আদি আপু, তুমি ওরে মাইর দাও। অদ্রি বিচক্ষণ ভাবে ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, শোন পিচ্ছি, কোনো ঝামেলা হলে বড়দেরকে বলবি না, ডিরেক্ট ধুমধাম লাগিয়ে দিবি। একবার কি হয়েছে শোন। তোর রুদ্র ভাইয়া আর আমি একবার গাছে উঠেছিলাম আম পাড়তে, শালাই আমার হাত থেকে আম টেনে সিঙ্গাড়া বানিয়ে ফেলেছে একেবারে। টুসি রুশি আগ্রহ নিয়ে তাকালো অদ্রির দিকে, বলল, তারপর কিছু বলনি ভাইয়াকে? তুই কি আমার প্রিয়তা পেয়েছিস যে কিছু হলে ভ্যাভ্যা করে কাঁদতাম? আমি পাল্টা মেরেছি ওকে, পাছায় এমন এক লাথি দিয়েছি যে ব্যাটায় ফট করে গাছ থেকে পড়ে গেছে। 14 দিন হাসপাতালে ভর্তি ছিল, 1 মাস বিছানায় চিত হয়ে শুতে পারেনি। খিলখিলিয়ে হেসে উঠল টুসি রুশি। প্রিয়তা রাগে কটমট করে বলল, কি শেখাচ্ছিস ওদের? তুই এখানে নজর দিস না মামা, তুই তোর পেয়ারের বরের কাছে যা। কি যা তা বলছিস? আমি অভি ভাইয়াকে বিয়ে করব না। তুই যা আকাম শুরু করছিস সে নিজেও তোরে বিয়ে করবে না। সো টেনশন মুক্ত থাক। তবে ভেবে দেখিস জানু, পোলাই কিন্তু হট আসছে। আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র স্টুডেন্ট অভি ভাইয়া, আমাদের ব্যাচ সহ সব ব্যাচেই তার নাম ডাক। তার উপর তোর কলেজের স্যারের বড় ছেলে। এমন ছেলেরা কেমনে রিজেক্ট করস তুই? তুই জানিস না কেন? হইছে, আর বলা লাগবে না। এখন যা, ওপরে যা, আমি এখন ভর্তা খাবো। পা চালিয়ে ওপরে চলে গেল প্রিয়তা। অভি মনে হয় রুদ্রর রুমে গোসল করছে। রুদ্রও আশেপাশের কোনো খবর নেই। প্রিয়তা দ্রুত জামা কাপড় পাল্টানোর জন্য নিজের ঘরে গেল। শরীরে ঘাম জবজব করছে উত্তেজনায়। প্রতিবারই অভির সামনে কিছু না কিছু কাণ্ড করেছে সে। এগুলো আর করা যাবে না। কাল ভার্সিটির ক্যাম্পাসে অভিকে পেলে সে ঠান্ডা মাথায় বোঝাবে যে সে বিয়ে করবে না। এখন এই জলসা বাড়িতে না বলাটাই শ্রেয়। প্রিয়তা মায়ের ভয়ে ড্রয়ার থেকে একটা পাতলা সুতির শাড়ি হাতে নিল, পর্দা টেনে দিল ঘরের। সকালে চনমনে রোদ উঠলেও ঘরে এখন আলো আধারের নিবাস। প্রিয়তা নিজের জামার চেনটে হাত দিল, সেটা টেনে নিচে নামাতেই হঠাৎ পেছন থেকে কাপা কাপা সুরে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ,
প্রিয়তা, হাত থেমে গেল প্রিয়তার। না, ভুল শুনেছে সে। এ অভি হতে পারে না, মোটেও অভি হতে পারে না। অভি হলে লজ্জায় আরো এক দফা অজ্ঞান হয়ে যাবে সে। আল্লাহ, তুমি মেয়েটাকে সজ্ঞানে থাকার শক্তি দাও। প্রিয়তা একবার নিজের জামার খোলা চেইন দেখলো, আরেকবার দেখলো সামনে শুধু ট্রাউজার পরা অভির দিকে। অল্প মুহূর্তেই চট করেই সে বুঝে ফেলল পরিস্থিতিটা। হাতে থাকা শাড়ির ভাঁজ খুলে নিচে পড়ে গেল। কোনো মতে জামার চেন লাগিয়ে চিৎকার দিতে যাবে, সাথে সাথেই অদূরে দাঁড়ানো মানুষটা ঝড়ের গতিতে এসে পড়ল প্রিয়তার কাছে। দূরত্ব ঘোচালো, প্রিয়তাকে দেওয়ালের সাথে মিশিয়ে হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরল আতঙ্কে। এছাড়া উপায় নেই, না হলে এই মেয়ে যা চিল্লিয়ে পাড়া শুদ্ধ সবার কাছে ব্যাপারটা সম্প্রচার করে বেড়াবে। প্রিয়তার বুকটা ধক করে উঠল। অভিকে এত কাছে পেয়ে আরো এক দফা জ্ঞান হারাবার উপক্রম হলো। অভির গায়ে চিকচিক করছে মুক্ত দানার মতো পানি, চুল ভেজা, সেখান থেকে সুরসুর করে শ্যাম্পুর ঘ্রাণ বেরোচ্ছে। মাথা ধরে যাচ্ছে এই সুগন্ধে। ডান পিঠে বলিষ্ঠ এই শরীরের চাপে প্রিয়তা যেন হিতাহিত জ্ঞান হারালো। অভি তা দেখে বলে উঠল, খবরদার প্রিয়তা, উল্টোপাল্টা কোনো অঘটন ঘটাবে না। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, ক্লিয়ার? এখন শান্ত হও। বলেই চট করে দূরে সরে এলো অভি। প্রিয়তা নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে পড়ল ক্রমাগত। অভির দিকে তাকানোর শক্তি তার নেই। ছেলেটার শরীরের গড়ন ভয়ঙ্কর। ভার্সিটিতে চেক শার্ট আর ডেনিমের ভিড়ে অভির গায়ের এমন আকর্ষণীয় গঠন বোঝা দুষ্কর। প্রিয়তার ঠোঁট ভেজালো, শানিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি আমার আমার রুমে কি করছেন? বিরক্ত হলো অভি। ভেজা গা টাওয়াল দেখে বুঝতে পারছে না বোকা মেয়েটা? অভি দাঁতে দাঁত চেপে বলল, ক্রিকেট খেলছি খালি গায়ে, আমার আম্পায়ার হবে নাকি? প্রিয়তা ভিমড়ি খেলো, ধরতে পারল না অভির অনির্দেশক কথা। বলে উঠল, এটা কি ক্রিকেট খেলার জায়গা? অভি হাল ছাড়ল। না, এই মেয়ে তার মাথা গুলিয়ে ফেলবে। নিঃশ্বাস ফেলল অভি। ঘন কালো চুলগুলোতে আঙ্গুল চালিয়ে তার ঠেলে দিল পেছনে। বলল, আল্লাহর ওয়াস্তে তোমার ভাই রুদ্রিককে পাঠাও। ছেলেটা আমায় শুধু ট্রাউজার দিয়ে সটকে পড়েছে, এখন শুধু ট্রাউজার পরেই বাইরে বেরোবো নাকি? রুদ্রের ভালো নাম রুদ্রিক, তবে পরিবারের সবাই ওকে রুদ্র নামেই ডাকে। অভির হঠাৎ এই নামে সম্বোধন করাতে প্রিয়তা যেন ভুলেই গিয়েছিল রুদ্রের সার্টিফাইড নাম। অতঃপর বলল, কেন, আপনার জামা কই? প্রিয়তা ফট করে মুখটা চেপে ধরল এবার। হায় আল্লাহ, সে তো এত বোকা না, তাহলে অভির সামনে এমন বোকা বনে গিয়েছে কেন সে? অভি কিড়মিড়িয়ে বলল, আমার শার্ট আর প্যান্ট কি তুমি পরার অবস্থায় রেখেছো? প্রিয়তা কথা বলল না, তাকালোও না অভির দিকে। এর দিকে মোটেও তাকানো যাবে না, নইলে অদ্রির মতো ভয়াবহ কয়েকটা বেফাঁস কথা বলে ফেলার সম্ভাবনা আছে। তবে মনে মনে প্রচন্ড বিরক্ত হচ্ছে সে। এই কারণে, ঠিক এই কারণেই অভিকে তার পছন্দ না। ছেলেটা চরম ইগোস্টিক, ভাব তো এমন যে মেয়েদের সাথে কথা বলাই পাপ। প্রিয়তা নিজেকে ধাতস্থ করলো, বলে উঠল, আপনি থাকুন, আপনি থাকুন, আমি রুদ্রকে নিয়ে আসছি। বলেই তড়িঘড়ি করে দরজা খুলেই স্তব্ধ হলো প্রিয়তা। অদ্রি দাঁড়িয়ে আছে, কোলে টুসি রুসি, হ্যাংলা পাতলা দুইটা বাচ্চাকে কোলে নিয়ে আসতেই অদ্রির তেমন অসুবিধা হলো না। তবে সে এখন চরম বিস্ময়ে আছে। মাথা বাঁকিয়ে বোয়াল মাছের মতো করে হা করে দেখে নিল অভির আগুন রূপ। তারপর চেঁচিয়ে বলে উঠল, OMG, অভি ভাইয়া হাফ ন্যাকেড হয়ে তোর রুমে কি করছে প্রিয়? প্রিয়তা ভীষণ খেল, অস্থির হয়ে ইশারায় চুপ করতে বলল অদ্রিকে। টুসি রুসির দিকে তাকালে বোঝা যাবে যে ওরা কিছুই বোঝেনি। তবুও ওরা আদরের আদি আপুর মতোই ভনিতা করে প্রিয়তাকে জিজ্ঞাসা করলো, হাফ ন্যাকেড হয়ে তোমরা রুমে কি করছো? হুম হুম। অথচ এই দুটো পিচ্ছি এখনো জানেই না এর বাংলা অর্থ কি। অভি প্রিয়তাকে ইশারায় বলল অদ্রিকে নিয়ে ভেতরে আসতে। প্রিয়তার সাথে সাথে তাই করলো। অভির মুখ ভার, চোখের শীতল দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে না যে তার মনে কি চলছে। রুদ্রিকও ইতিমধ্যে এসে পড়েছে পোলো শার্ট নিয়ে।
সেটা অভির গায়ে গলিয়ে দিল। তারপর নিখাদ কণ্ঠে বলল, ট্রাস্ট মি রুদ্রিক, আজ যদি এই বাড়িতে অ্যাজ এ তোমার ভার্সিটির সিনিয়র ভাইয়া হয়ে আসতাম না, কষিয়ে দুইটা চড় মারতাম। রুদ্র ভ্যাবাচাকা খেলো। সে রীতিমতো ভুলেই গিয়েছিল অভির কথা। সে যে প্রিয়তার রুমে আসে। এমনিতেও অভিকে রুদ্র ভয় পায়, একটু না, বাড়াবাড়ি রকমের ভয় পায়। ইউনিভার্সিটিতে কোনো ইভেন্ট চলাকালীন সময় প্রায় রুদ্রকে কাজ করতে হয়েছে অভিসহ আরও বেশ কয়েকজন সিনিয়র স্টুডেন্টদের সাথে। তারপর থেকেই অভির গম্ভীরতা, প্রগাঢ় দৃষ্টি আর একরোখা টাইপ ব্যবহারের জন্য রুদ্র, অদ্রি, প্রিয়তার মতো আরও অনেক ডানপিটের স্বভাবের ছাত্রছাত্রীরাই ছিল অতিষ্ঠ। অভি উঠে দাঁড়ালো, চোখ বুলিয়ে নিল প্রিয়তার ঘরে। মেয়েটা ভীষণ বই পড়ুয়া, এটা অবশ্য আগে থেকেই জানে। সেই সাথে একটু অস্থির ধরনের মেয়ে। যদিও অভির সাথে বিয়ের ব্যাপার ইগনোর করার পর থেকেই মেয়েটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা খেতাবি দিতে ইচ্ছে করছে। টুসি রুসি চকলেট খাচ্ছিল। হুট করেই অভিকে প্রশ্ন ছুড়ল, তুমি এতক্ষণ কি করছিলে এখানে? প্রিয়তা সচকিত হয়ে তাকালো ওদের দিকে। এতক্ষণে অভির ঠোঁটে ফুটল হাসি, খুব সূক্ষ্ম এক ধরনের হাসি। বলে উঠল, তোমার প্রিয় আপুর সাথে ক্রিকেট ক্রিকেট খেলছিলাম। ভীষণ খেলো রুদ্র আর অদ্রি। অকপটে চাইল দুজন প্রিয়তার দিকে। বলে উঠল, ঢং দেখালি যে বিয়ে করবি না, আর এখন বিয়ের আগে ক্রিকেট, ফুটবল সব খেলা শেষ। আমিও তো বলি যে তুই আর ভাইয়া এক ঘরে কি করছিলি? হাই খোদা, তুই এত বড় ধোঁকাবাজ হতে পারলি? আমায় না বলে কয়ে সত্যি তার সাথে ক্রিকেট খেললি? প্রিয়তা আর চোখে দেখলো অভির চোখে মুখে দুর্বোধ এক হাসি, যেন ইচ্ছে করেই অদ্রির সামনে এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে। এর মধ্যে কান্না জুড়ে দিল টুসি রুসি। বলে উঠল, জানো রুদ্র ভাইয়া, যখন পাড়ায় ক্রিকেট খেলতে চাই তখন আমাদের নেয় না। আমিও ক্রিকেট খেলতে চাই ভাইয়া। রুদ্র কোলে নিল ওদের। বলে উঠল, এই ক্রিকেট সেই ক্রিকেট না রে বোন, এই ক্রিকেট বেডরুমে খেলতে হয়। তোরা যেদিন বড় হবি নিজেদের বেডরুম হবে, তখন ক্রিকেট, ফুটবল, কাবাডি সব খেলিস। দুজনেই বোকা বোকা চোখে দৃষ্টিপাত করলো তাদের ভাইয়ার দিকে। প্রিয়তার মুখ হা। কি শুরু করেছে এরা? অভির প্রতি ভয়ঙ্কর রাগ উঠেছে প্রিয়তার। ছেলেটা ইচ্ছে করেই তাকে ফাঁসিয়েছে। এই শোধ সে নিয়েই ছাড়বে। পায়েস খাচ্ছে অভি। সামনে হা করে তাকে দেখছে অদ্রি আর প্রিয়তা। অভি নাস্তানাবুদ হলো। সায়রা বানু এক মুহূর্তের জন্য এখান থেকে চলে যেতেই সে শীতল কণ্ঠে বলল, এমন বোয়াল মাছের মতো আমায় দেখছো কেন অদ্রি? হবু দুলাভাইকে দেখতে দোষ নেই ভাইয়া। প্রিয়তা মরে গেলেও এমন করে বিয়ের আগে আপনাকে দেখবে না। তাই শালী হিসাবে আমারই তো উচিত সেই দায়িত্বটা পালন করা, তাই না? প্রিয়তা চিমটি দিল অদ্রির উরুতে। বলল, আল্লাহর ওয়াস্তে 10 মিনিটের জন্য তোর লুচ্চামি অফ কর। অদ্রি পরোয়া করলো না। সায়রা বানু এসে প্রশ্ন করলো, পায়েসটা তোমার কেমন লাগলো অভি বাবা? ভালো হয়েছে। আচ্ছা শোনো, আজ তো কথা ছিল প্রিয়তাকে নিয়ে বেড়াতে যাবে। কাল না হয় যেও, সারা দিন ঘুরবে, একে অন্যকে টাইম দিবে, তাহলেই তো ব্যাপারটা এগোবে। প্রিয়তার মনে একটু ক্ষীণ আশা ছিল হয়তো না বলবে, তবে ওকে অবাক করে দিয়ে রাজি হয়ে গেল অভি। এক পলক প্রিয়তার মুখ দেখে ক্ষীণ হাসি দিল। প্রিয়তার কাছে মতিগতি ভালো লাগছে না অভির। এই ছেলে মনে মনে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করেছে। অভি যাওয়ার অনতি পূর্বেই আস্তে করে কেটে পড়তে চাইল প্রিয়তা, কিন্তু ওর ভাগ্যটা বড্ড খারাপ। এতগুলো অঘটনের পরও খোদা ওর ওপর রহম করল না। অভি যাওয়ার পূর্বেই সবার চক্ষু গোচর হাতছানি দিল প্রিয়তার। দূরত্ব ঘোচালো। এতদিন মুখ গম্ভীর থাকলেও এখন ঠোঁটে নিষ্ঠুর হাসি। বলে উঠল, আজকে বেডরুমে তোমায় ওই অবস্থায় দেখে ঘাবড়ে গিয়েছিলাম প্রিয়তা। নেক্সট টাইম এমন কাজ করবে না, ভুলেও করবে না। বিয়ের পর এমন কোনো কাণ্ড বাঁধালে সাথে সাথেই আছাড় মারবো তাহলে। আর হ্যাঁ, বেশি করে প্রোটিন খাও। এখন অজ্ঞান হওয়াটাও চলবে না। সামনের পরিস্থিতিগুলোতে তোমায় শটান হয়ে থাকতে হবে। সি ইউ টুমরো মিস তাহমিনা প্রিয়তা।
উইশ ইউ অল দ্য বেস্ট বলে বাইরে পা বাড়ালো অভি। প্রিয়তা থমকে রইল, ভুলে গেল হিতাহিত পরিবেশ। কি বলল এসব অভি? এত কিছুর পরও সে কি সত্যি সত্যি বিয়ে করবে প্রিয়তাকে? অদ্রি পেছনে শুনেই সব হাসছিল। প্রিয়তার কাছে এসে বেপরোয়া সুরে বলল, তোর চুমুর পাওয়ারের পল্টি খেয়েছে বস। কেন জানি মনে হচ্ছে তোর বিয়ে অভি ভাইয়ার সাথেই হবে। ছলছল নয়নে হাসি মাখা বদন নিয়ে প্রিয়তার গ্লানি চোখ জোড়া অদ্রিকে বিভৎসভাবে উপহাস করলো। মনে মনে সে বলে উঠল, তোরা সব কয়টা শয়তান। কাল আমিও ওই অভি বেটাকে দেখাবো প্রিয়তার সাথে ঝামেলা করার মজা। বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর ভাব আজ। শত সহস্র পাঞ্জাবি পরিহিতা মানব মানবীদের আনাগোনা চলছে এখানে। প্রিয়তা আর অদ্রি দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের সামনে। আজ প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব। যদিও ওরা নবীন না, কিন্তু তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসাবে দায়িত্বের কোনো ফেলা করেনি। প্রিয়তা মোবাইলে ঘড়ির দিকে তাকালো, পরখ করে নিল সময়। রুদ্রের কোনো খবর নেই। ছেলেটা সেই যে মোড়ের দোকানে চা খেতে গিয়েছে, আর আসছেই না। অদ্রিও বিরক্ত হলো, মনে মনে ধাতস্থ করার ব্যর্থ চেষ্টা চালালো খামোখা। অতএব বিদীর্ণ কণ্ঠ ছুড়ল, আই অ্যাম শিওর, 100% শিওর, কুত্তাইটাই কোনো মাইয়া পটাইতে সময় নষ্ট করতেছে। এই ছেলেদের জাতটাই ছুকছুকাইন্না জাত। জীবনেও নারী সঙ্গ ছাড়া এদের চলবে না। আমার ভাই তো কি হইছে আমি জানি, ওই হারামজাদাটাই কত বড় ক্যারেক্টারলেস হইতে পারে। প্রিয়তা অপ্রতিভ হইল, বলল, আহা, সকাল সকাল খামোখা নিজের মুখ খারাপ করছিস কেন? প্রিয়তার মনে হলো না অদ্রি ওর কথা শুনেছে। বরাবরের মতোই মেয়েটা নিজের যমজ ভাইটাকে ভয়াবহ গালাগাল দিয়ে চলল। প্রিয়তার মাঝে মধ্যে মনে হয় এদের দুজনকে এক ঘরে পাঠিয়ে বিধাতা বড় আম্মু আর বড় আব্বুর প্রতি চরম জুলুম করেছে। ডাক পড়েছে অডিটোরিয়ামে। এক ছেলে দ্রুত গতিতে সবাইকে বলছে কাঙ্ক্ষিত স্থানে যেতে। প্রিয়তা আর অদ্রি তাই রুদ্রকে রেখে পা চালালো অডিটোরিয়ামের দিকে। অডিটোরিয়ামের এই দিকে হাজারো মানুষ, সবারই একই রঙের ড্রেস কোড। প্রিয়তা সেই কোড অনুযায়ী পরেছে সবুজ শিপনের শাড়ি, সেই সাথে অদ্রিও। ওদের গোটা কয়েক বন্ধু বান্ধব এসে পড়েছে ওদের কাছে, প্রশংসায় পঞ্চবাক্য ছুড়ল। প্রিয়তার সেই দিকে ধ্যান না থাকলেও অদ্রির যেন খুশির শেষ নেই। কোনো সুন্দর মানব কমপ্লিমেন্ট দিলে সেও সমান তালে রসাও বাক্য ছুঁড়ে মারল। এসবের কিছুতেই খেয়াল নেই প্রিয়তার। সে তো মগ্ন অভি নামক মানুষটার দিকে, কিভাবে পরিত্রাণ পায় সেই দিক নিয়ে। সায়রা বানু সকালে পই পই করে বুঝিয়ে দিয়েছে অভির সাথে ঘুরতে যাওয়ার কথা। কি করবে, কিভাবে কথা বলবে, সেইগুলো সম্পর্ক দিয়েছে বস্তা বস্তা উপদেশ। প্রিয়তা বুঝে উঠতে পারল না যে এই ছেলের মধ্যে কি দেখেছে সবাই। কেমন একটা গম্ভীর নিরামিষ পাষাণ টাইপ ছেলে, তুখোড় মেধাবী ছাড়া আর কোনো গুণই নেই তার মধ্যে। তারপরও এত চড়া আকর্ষণীয়তা। অজস্র ভাবনার টানা পোড়েনের ইতি টানা হলো হঠাৎ কারোর ওপর চোখ পড়তেই। দেখা মাত্রই বিস্ময়ে অভিভূত হয়ে রইল। অভি দাঁড়িয়ে আছে, তার সাথেই রয়েছে তার তথাকথিত বন্ধু বান্ধবগুলো। নীল পাঞ্জাবি পরেছে সে, স্লিভ গোটানো, যার লাইট টোনের স্কিন খানিকটা দৃশ্যমান হয়েছে। ছেলেটার মধ্যে তুমুল ব্যস্ততা। জুনিয়র কয়েকজন ছাত্রছাত্রীদেরকে উপদেশ দিচ্ছে কিভাবে কি করতে হবে। সম্ভবত ব্যাক স্টেজের দায়িত্ব নিয়েছে অভি। প্রিয়তা বিমূঢ় হয়ে রইল, হেল ফেলিয়ে তাকিয়ে রইল অভির দিকে। মানুষটাকে অনতিপূর্বে এতটা গভীরভাবে দেখেনি প্রিয়তা। বুকের ঢিপ ঢিপ শব্দ বেড়ে গেল, জানান দিল নব অনুভূতির পূর্বাভাস। হঠাৎই কানের কাছে অদৃশ্য সম্মোহনী কণ্ঠে বলে উঠল, অভি ভাইয়াকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে জানো। প্রিয়তার চোখ বিস্ফোরিত হলো। পরীক্ষার হলে পরীক্ষকের কাছে ধরা পড়লে যেমন অবস্থা হয়, অমনি এক ভয়াবহ অবস্থার সম্মুখীন হলো। অদ্রির লালচে ঠোঁটে বিশ্বজয়ের হাসি, চোখে ভয়াবহ ক্রুদ্ধতা। প্রিয়তা দৃষ্টি সরালো, দ্বিধাগ্রস্ত কণ্ঠে ফোড়ন কেটে বলল,
তোর মতো অশ্লীল না আমি, বুঝেছিস, যে অল্পতেই যাকে তাকে খেতে ইচ্ছে করে। তোরা দুই ভাই বোন হচ্ছিস ফটকার ফটকা। আমার তো মাঝে মাঝে সত্যি সন্দেহ হয় বড় আব্বু আম্মুর ঘরে কিভাবে তোদের মতো এমন ভয়াবহ পোলাপানগুলো জন্ম দিল। অদ্রি প্রিয়তার খোটা মারা কথায় পরোয়া করল না, বলে উঠল, শোন, ছেলেদের রূপের পাই টু পাই বর্ণনা দেওয়া একটা আর্ট, বুঝলি? এই যে অভি ভাইয়ার বন্ধু অন্তু ভাইয়াকে দেখ, পোলায় সব দিক থেকে ভালো, স্টুডেন্ট ভালো, স্পোর্টসে এক্সপার্ট, হাসি খুশি মিশুক ছেলে। অভি ভাইয়ার মতো খাটাস না যে সারাদিন শুধু গম্ভীর নিরামিষ হয়ে থাকে। নইলে তুই ভাব, এই 3 বছরে অগণিত ছেলের সাথে ফ্লার্ট করেছি, অভি ভাইয়াকে করিনি। এর কারণ বেটাই ইগোর বস্তা নিয়ে ঘোরে, আর অদ্রির কাছে তারাই চান্স পায় যারা ইগোর গঙ্গায় ছুঁড়ে মারতে পারবে। প্রিয়তা আর চেষ্টা করলো না অদ্রির সাথে ব্যর্থ কথা চালানো। বিরক্তি নিয়ে অন্যত্র তাকাতে যাবে, হঠাৎই অভির চোখে দৃষ্টি পড়ল। অভি তাকিয়ে আছে তার দিকে, চোখের কঠিন দৃষ্টি। প্রিয়তার বুকটা ভারী হয়ে গেল। চট করে বুঝতে পারল না অভির এমন দৃষ্টির ভঙ্গি। দৃষ্টি এড়ানোর চেষ্টা করলো, তবে একটু পর তাকিয়ে দেখল অভি আগের মতোই আছে। প্রিয়তা অস্বস্তি নিয়ে বলল, আদি, বল। এখান থেকে বাইর হ এখন, বোন। রুদ্র কোথায়, ওকে তো খুঁজতে হবে নাকি? প্রিয়তা কাঁপছে, গলার স্বর শুকিয়ে যাচ্ছে। বুদ্ধিমতী অদ্রির চোখ এড়ালো না সেটা। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো, হঠাৎ কি হইল তোর? আর 1 সেকেন্ড এখানে থাকলে দম বন্ধ অবস্থায় মরে যাব আদি, প্লিজ চল। অগত্যায় দুইজনে বের হলো অডিটোরিয়াম থেকে। 2-3 মিনিট হাঁটার পরই এক কোণে অবশেষে দেখা পেল রুদ্রর। অদ্রি ঠিকই বলেছিল, রুদ্র একটি মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাকে দেখে স্পষ্ট প্রতীয়মান যে সে ইউনিভার্সিটির ফ্রেশার। রুদ্র কিছু বলছে আর একটু পরপরই রমণীটি লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। ওরা আরেকটু এগোতেই শুনতে পেল রমণীটির উদ্দেশ্যে রুদ্রের বলা কথাটি, তোমার হাসিটি মুক্তার মতো সুন্দর বেলিফুল। অদ্রি বিভৎসভাবে উপহাস করলো রুদ্রের মাত্রাতিরিক্ত ছেলে মানুষের কথাবার্তার জন্য। ভেংচি কেটে বলে উঠল, উফ, ফ্লাটিং এরও তো একটা লিমিট আছে রে বোন। ডাইনির মতো হাসি, আর কুত্তাই কয় মায়াডার হাসি নাকি মুক্তার মতো। অদ্রি এগোলো, ডাক দিয়ে বলল, রুদ্র। রুদ্র বিদায় নিয়ে এলো মেয়েটার কাছ থেকে। আসার আগে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিল। দাঁত কেলিয়ে বলল, তোর এই ভাইয়ের বড্ড বেশি ডিমান্ড, বুঝলি? মেয়েটার সাথে একটু হেসে খেলে কথা বলেছি বলে সুসুর করে গলে গেল। আমি তো আবার মহা দয়ালু, কোনো মেয়েকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তাই আদি, আমার পকেটে থাকা তোর নতুন লিপস্টিকটা দিয়ে দিলাম, কেমন? তেলে বেগুনে জ্বলে উঠল অদ্রি, বলে উঠল, শালা কুত্তা, হারামজাদা, তুই তোর আন্ডারওয়্যার খুইল্লা দিয়া দে, আমি কিছু কইতাম না। আমার লিপস্টিক দিলি কোন সাহসে তুই? রুদ্র ঠান্ডা মাথায় বুদ্ধিমান ছেলে, অল্পতেই আগুন ধেই ধেই করা অদ্রিকে সামলে নিল। তারপর তিনজনে বসে পড়ল সামনে থাকা বিশাল লনে। আকাশ ফকফকা পরিষ্কার, সেখানে উড়ে চলেছে সাদা পাখি। প্রিয়তা ভয়ে আছে, বোঝার চেষ্টা করছে অভির তখনকার সেই তীক্ষ্ণ দৃষ্টি। কি ভাবছিস প্রিয়তা? রুদ্রের কথায় প্রিয়তা বলে উঠল, আমারে বাঁচা ভাই, জলদি টিপস দে, কিভাবে অভি ভাইয়া আমারে রিজেক্ট করতে পারে। ওনারে বিয়ে করলে স্যার টিচারের মতো জীবনটা স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউনের মতো হয়ে যাবে রে। দুজনে ভাবলো, গভীরভাবে ভাবার ভনিতা করলো। ফট করেই অদ্রি বলে উঠল, একটা আইডিয়া আছে। প্রিয়তা রুদ্র সচকিত হলো, বলে উঠল, কি আইডিয়া? চল আমার সাথে। অদ্রি হঠাৎ শটান হয়ে দাঁড়িয়ে এগিয়ে গেল অডিটোরিয়ামের দিকে। সেখানে গিজগিজ করছে মানুষ। প্রিয়তা রুদ্র উভয়ই অবাক হলো, ধরতে পারল না অদ্রির কার্যকলাপ। অদ্রি এবার অভিকে খোঁজার জন্য চিরুনি অভিযান শুরু করলো। অবশেষে পেয়েও গেল তাকে। অভি এক কোণে বসে আছে ওর বন্ধু বান্ধবদের সাথে। অদ্রি ধেই করে এসেই আচমকা বলে উঠল, আসসালামু আলাইকুম দুলা ভাই। শুনশান আকাশে হঠাৎ বজ্রপাত হলো, যেরকম অবস্থা হয় এখানে তার ঠিক উল্টোটাই হলো।
এত কথা প্রাণোচ্ছলতার মাঝে অদ্রির এমন সম্বোধনে হঠাৎ করেই ছেয়ে গেল শুনশান থম মারা নীরবতা। সবাই হঠাৎই চিতাবাঘের চাহনি নিক্ষেপ করলো অদ্রির দিকে, চোখে রাজ্যের প্রশ্নের আনাগোনা। অদ্রি বোকার মতো বলে উঠল, আই নো, আমি সুন্দরী ভাইয়াগঞ্জ, কিন্তু সবাই এমন ভাবে তাকাচ্ছ কেন? তুমি দুলাভাই কাকে বললে? তির্যক চাহনি নিক্ষেপ করলো অভির বন্ধু অন্ত। ঠোঁট কামড়ে ছেলেটা তাকিয়ে আছে অদ্রির দিকে। অদ্রি বলে উঠল, যে সম্পর্কে আমার দুলাভাই হয় তাকেই বলেছি। প্রিয়তা ঘাবড়ে গেল, তাকালো অভির দিকে। অভির অবস্থাও বিপরীতমুখী নয়, রয়েছে সামান্য অপ্রতিভা। হয়তো আশার বাহিরে ছিল যে অদ্রি এভাবেই ওর বন্ধুদের সামনে দুলাভাই বলে সম্বোধন করবে। কেননা আকারে ভঙ্গিতে অভি স্পষ্টই জানান দিচ্ছে যে এমন কোনো বিষয়ে সে অবগত ছিল না। প্রিয়তা আতঙ্কে চেপে ধরল অদ্রির হাত, কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি করছিস তুই আদি? আমাকে আমার কাজ করতে দে তুই। অদ্রি এবার সরাসরি দাঁড়ালো অভির সামনে, কোমরে হাত দিয়ে বলল, সালাম দিচ্ছি, জবাব দিচ্ছেন না কেন? বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল অভির বন্ধু মহল। বলে উঠল, এই পিচ্চি মেয়েটা কি সব বলছে? এই পিচ্চি মেয়েটা কি বলছে এইসব? ভুল কিছু বলিনি বস, ওনাকেই জিজ্ঞাসা করেন, উনি প্রিয়তার উঠবে, তাই না দুলা ভাই? অভি এতক্ষণে মুখ খুলল, থমথমে গলায় বলল, স্টপ দিস অদ্রি, বারবার দুলা ভাই ডাকবে না। আচ্ছা দুলা ব্রাদার। অদ্রি প্লিজ। আমি দুঃখিত দুলা ব্রাদার, খোদার কসম জীবনেও আপনাকে দুলা ভাই ডাকবো না, প্রিয়তার বর বলে ডাকবো। এই ডাকটা ভালো না দুলা ব্রাদার। অভি কোনো মতে সংবরণ করলো নিজেকে। এই মেয়ে যা মহাকর্ম করার করেই ফেলেছে। এবার ঘটনাটা দাবানলের মতো ছড়িয়ে পড়বে ইউনিভার্সিটিতে। ভেবেছিল গতকাল প্রিয়তার সাথে একটু মশকরা করার পর বাবাকে ঠান্ডা মাথায় বোঝাবে এই বারবার ভয়ঙ্কর কাণ্ড করা মেয়েটাকে সে কিছুতেই বিয়ে করবে না। এবার যে পরিস্থিতি আরো বিগড়ে যাবে তা ভালো মতোই ধরতে পারলো অভি। আর অদ্রির মতো দস্যু মেয়ে যে কেন এটা করছে সেটাই তো সে ভালো মতো জানে। অন্তু অবিশ্বাস্য হয়ে তাকালো অভির দিকে, বলে উঠল, কি হচ্ছে এসব? কি আর হবে, তোর বন্ধু বিয়ের পিঁড়িতে বসবে এমনটাই হচ্ছে। অভির বেপরোয়া ভাব, কঠিন দৃষ্টি দিল সে প্রিয়তার দিকে। চট করে নিভে গেল প্রিয়তা। রুদ্রের আড়ালে দাঁড়ানোর চেষ্টা করলো। অভি হঠাৎ অবাক করে দিয়ে বলে উঠল, আমার সাথে বাইরে চলো প্রিয়তা। সবার তালগোল দৃষ্টি এখন প্রিয়তার দিকে। কেউ কেউ তাকাচ্ছে বারবার ঈর্ষান্বিত চোখে, আবার কেউ কেউ দেখছে অবহেলিত মনে। প্রিয়তা সম্মতি জানালো, বেরিয়ে এলো বাইরের দিকে। অভি ঠেস দিয়ে দাঁড়ালো, পাঞ্জাবির পকেটে হাত গুজে রাশভারী চোখ নিয়ে বলল, এই সিন ক্রিয়েটটা কি করার খুব বেশি দরকার ছিল? আমি কিছু করিনি, বিশ্বাস করেন, সব ওই অদ্রির দোষ। ওই শয়তান বিচ্ছু মেয়েটাই সব করেছে। আর কেন এসব করেছে? কারণ আপনার মতো ছেলেকে আমি জন্মেও বিয়ে করব না, ফট করে বলে ফেলল প্রিয়তা। তাকালো অভির দিকে, তার কোনো হেলদোল নেই। চট করে ধরা অসম্ভব তার প্রতিক্রিয়া। অভি নিঃশ্বাস ফেলল হতাশার সাথে, বলল, তুমি গাধা, আগে থেকেই জানতাম সেটা। তবে গাধা প্রজাতির মধ্যে তোমার মান যে এতটা কটু হবে তা আজ আরো ভালোভাবে টের পেলাম। গাধা বলেছি বলে আবার চিৎকার করে কাঁদবে না কিন্তু, কাঁদলেও আমার কিছু করার নেই। গাধাকে গাধাই বলা উচিত। তোমার যদি বিয়ে করার ইচ্ছা নাই থাকে তাহলে কেন খামোখা ছড়ালে আমাদের কথা? প্রিয়তা কথা বলল না। অদ্রিকে বিশ্রীভাবে মেরে কুপকাত করার মতো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বাসনা জেগেছে ওর মনে। অভির অপমান শুধুমাত্র অর্দির মতো গর্ধব মেয়েটার জন্য গায়ে মেখে নিল। সে এখন কাঁদো কাঁদো স্বরে তাকালো অভির দিকে, বলে উঠল, কিছু করুন না আপনি প্লিজ। অভি হাসলো, এগিয়ে গেল প্রিয়তার দিকে। ওর বন্ধুগুলো ওই দিকেই উৎসুক হয়ে ওদেরই দেখছে, তাই নিরাপদ দূরত্ব নিয়ে তারপর বলল, প্রবলেম তোমার প্রিয়তা। তোমার যেহেতু আমার মতো নিরামিষ ছেলেকে বিয়ে করতে সমস্যা, তুমিই হ্যান্ডেল করবে। তুমি আমাদের ডিপার্টমেন্টকে বোঝাবে যে আমাদের কোনো প্রেম ঘটিত সম্পর্ক নেই।
তোমার গাধা বোন অদ্রিকেও বাসায় গিয়ে 4-5টা থাপ্পড় তুমিই মারবে। আর যদি এইসব করতে না পারো, তবে এই নিরামিষ ছেলেটাকেই না হয় মেনে নাও। প্রিয়তা হতাশ নিয়ে তাকালো অভির দিকে। যেগুলো করতে বলেছে সবগুলোই করা অসম্ভব। আজ অদ্রি যে কাণ্ড করেছে, কাল সকালের মধ্যে এটা যে ক্যাম্পাসের মোড়ে মঈন মামার চায়ের দোকানে রসালো খবর হয়ে যাবে, এটা ভাবতেই চোখে অন্ধকার হয়ে এলো ওর। আর ভাবতে পারলো না প্রিয়তা। অভিকে মেনে নেওয়ার কথা আসতেই হঠাৎ কংক্রিটের রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেলল। অভি হঠাৎই হতভম্ব হয়ে গেল প্রিয়তার এমন কাজে। তামাটে গাল হয়ে গেল লাল। সবাই ইতিমধ্যে এই দিকেই এসে পড়েছে। সবার চোখে মুখে এমন এক কঠিন অভিব্যক্তি যে অভি হয়তো এমন কিছু বলেছে যার জন্য প্রিয়তা জ্ঞান হারালো। অভি কথা বলল না। রুদ্র অদ্রিকে ইশারায় ডাক দিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিল। চরম হতাশা নিয়ে বলল, চমৎকার প্রিয়তা, অপমান করাতে তোমার জুড়ি নেই। প্রিয়তা ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করলো। নিজের উপস্থিতি টের পেল বিছানায়। মাথার উপরে সিলিং ফ্যানটা ধীরে ধীরে ঘুরছে। জানালা খোলা থাকায় দক্ষিণা হাওয়া সেই সাথে ঘরে ঢুকছে সমান তালে। প্রিয়তা আরো একবার মনে করার প্রয়াস চালালো, হয়েছিল কি। মনে পড়া মাত্রই সে হুড়মুড়িয়ে উঠে বসলো। সে তো ছিল অভির সাথে। তারপর এমন কি হলো যে সে ক্যাম্পাস থেকে ডিরেক্ট নিজের রুমে এসে পড়ল? মাথাটা প্রিয়তার বলতার মতো করে ভন ভন করছে। কপালে ব্যান্ডেজ করা, হয়তো রক্তে একাকার হয়ে গিয়েছিল। প্রিয়তা নিজেই মনে মনে অপমান করলো। অমন একটা গুরুত্বপূর্ণ সময়ে জ্ঞান না হারালে কি হতো না? বিধাতা বারবার কেন এমন অপমাননা করছে তার ওপর? খপ করে খুলে গেল দরজা। প্রবেশ করলো সায়রা বানু। মুখ থমথমে আকার ধারণ করেছে তার। চোখে কপালে অল্প বিস্তর ভাঁজ। প্রিয়তা ঢোক গিলল। মায়ের মতিগতি মোটেও সুবিধার না। সায়রা বানু এগিয়ে দিল শরবতের গ্লাস। বলল, এক চুমুকে শেষ করবি। প্রিয়তা নাকচ করার সাহস পেল না। ভয়ে ভয়ে গ্লাস নিয়ে সত্যি সত্যি সবটুকু শরবত খেয়ে ফেলল। সায়রা বানু কথা বলল না আর। চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতেই প্রিয়তা ডাক দিল, বলল, আম্মু। মহিলা পেছনে ঘুরল। প্রিয়তা আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, আমি আমি কিভাবে এসেছি এখানে? কিভাবে আর আসবি? তুই তোর ওই ডানা কাটা পরি না যে উড়ে উড়ে আসবি, তো তাই না? অভি নিয়ে এসেছে। অপমানে কালো হয়ে গেল প্রিয়তার মুখ। মা যে ইচ্ছে করে কথাটা খোঁচা মেরে বলেছে সেটা বুঝতে আর বাকি রইল না। অল্প সময়ের মধ্যেই রুমে এসে পড়ল অরিন, টুসি, রুশি। অরিনের কোলে টুসি আর রুশি ওর হাত পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো মেয়ে, পুরো মুখই চকলেট দিয়ে মেখে শেখে একাকার। অরিন বলে উঠল, কি রে আপা, তোমার তাইলে জ্ঞান ফিরছে? আজ তো ভেবেছিলাম এমনিতেই খাটে চিৎপটাং হয়ে থাকবে। প্রিয়তা কথা বলল না। অরিন খাটে বসলো। টুসি রুশি কোলে চড়ে বসলো প্রিয়তার। চকলেট মাখা মুখ দিয়ে প্রিয়তার সারা মুখে চুমু দিয়ে বলল, ভালো হয়েছে আপু। ভালো হয়েছে। আনমনে ব্যর্থ যোদ্ধার মতো কথাটি আওড়ালো প্রিয়তা। সায়রা বানু আচমকা বসে পড়ল প্রিয়তার কাছে। চোখে মুখে ক্ষোভ স্পষ্ট জানান দিচ্ছে আজ প্রিয়তার একটা হেস্তনেস্ত সে করেই ছাড়বে। বলল, তুই কি জীবনেও বড় হবি না প্রিয়তা? প্রিয়তা হতবুদ্ধিকর পরিস্থিতিতে পড়ল। প্রশ্নটা যে কেন করেছে সেটা তার অজানা না। সায়রা বানু এই মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তার চরম শিখরে আছে। মেয়ের বোকাশোকা কর্মের জন্য প্রতি রাতেই তার রক্তচাপ ভয়াবহভাবে বেড়ে যায়। হতাশায় হাঁসফাঁস করে সে বলল, তোরে নিয়ে যে কি করব ভেবে পাচ্ছি না রে। অভি তোকে এমন কি বলেছিল যে রাস্তায় পড়ে মাথা ফাটিয়ে ফেললি? তোরে কি তোর বাপ চাচা দুধ ডিম কম খাওয়ায়? ছেলেটা আজ সারাটা দুপুর তোর জন্য সব কাজ ফেলে ঘুরেছে। বাপ মার জন্য তোর বিন্দুমাত্র মায়া নেই, তা তো জানি। তাই বলে ওই ছেলেটার উপরে তো একটু রহম কর। আজীবন শুনি মেয়ে শ্বশুর বাড়ি গেলে বর শ্বশুরের ছাপে আদমরা হয়ে যায়। এখন তো দেখা যাবে তোরে বিয়ে করলে অভিরই সর্বনাশ হয়ে যাবে। মায়ের এই অপমানে আরো একবার মুখ কালো হয়ে গেল। অরিন হাসছে মিটমিটিয়ে। প্রিয়তা ওর এমন হাসি দেখে ভুরু কুঁচকে ফেলল।
দশম শ্রেণীতে পড়া ছোট বোনের সামনে মায়ের এইভাবে ভয়াবহ অপমানে রি রি করে উঠল মন। সায়রা বানু উঠে পড়ল, বলল, রুমে থাক এখন, আমি রান্নাঘর থেকে আসছি, ওই বাড়ি থেকে লোক এসেছে। কুচকানো ভ্রু স্ফীত হয়ে গেল মায়ের এমন সংলাপ শুনে। চট করেই কথাটি যেন স্নায়ু গ্রহণ করতে পারল না। হতবুদ্ধিকর অবস্থায় প্রশ্ন ছুড়ল, কোন বাড়ি থেকে লোক এসেছে? সায়রা বানু হতাশার চরম পর্যায়ে গিয়ে উপনীত হলো। তার এমন কটকটে চাহনিতে চোখটা ছোট হয়ে গেল। আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না সে। অরিন আগ বাড়িয়ে বলল, আরে তুমি কি আসলেই বোঝো না কিছু আপু? ও বাড়ি থেকেই তো। আর ও বাড়ি বলতে তো তোমার শ্বশুর বাড়ির লোকেরা এসেছে, তোমার দেবর, তোমার শ্বশুর শাশুড়ি সব। তারা কেন আসবে? প্রিয়তার এই কথায় সায়রা বানু দাঁতে দাঁত চেপে বলেন, শাকাওয়াত ভিলাতে একটা গাধী মেয়ে রাস্তায় রাস্তায় জ্ঞান হারাবে, তারা তাহলে দেখতে আসবে না? তোর জন্য আজ বেচারা অভিকে কি বকাটাই না খেলো ওর বাবার কাছ থেকে। নুরুল ভাই বললেন যে ছেলেটা নাকি তোর খেয়াল রাখতে পারেনি, অথচ আমরাই জানি তুই কত বড় একটা বিচ্ছু মেয়ে হতে পারিস। তবুও ছেলেটা তোর বিরুদ্ধে কোনো টু শব্দটাও করেনি। অভির এত প্রশংসা শুনে মনে মনে বড্ড বেশি হিংসা অনুভব করলো প্রিয়তা। চোখের দৃষ্টি অন্যত্র নিয়ে ওড়না মুছড়ে ধরল। সায়রা বানু কথা না বাড়িয়ে চলে গেলেন নিচে। রুদ্রিক অদ্রি এতক্ষণ উকি ঝুঁকি মারছিল ঘরে। ছোট আম্মুর যেই অবস্থা, ওদের ঘরে আসার কোনো সাহস হচ্ছিল না। সায়রা বানুর সাথে চোকাচুকি হওয়া মাত্রই মিয়ে গেল দুজনে। সে এগিয়ে এলো, থমথমে গলায় বলল, প্রিয়তার থেকে তোদের দুটোকে বেশি ভয় পাই আমি। খবরদার ওরে কান পড়া দিবি না। যদি শুনি যে অভির সাথে প্রিয়তার বনিবনা হচ্ছে না, আর এতে তোদের মতো দুই বিচ্ছুর হাত আছে, তবে ভুলে যাব যে তোরা আমার ভাসুরের ছেলে মেয়ে। এত বড় ধেড়ি ছেলে মেয়ে হয়েছিস তোরা, নিশ্চয় চাইবি না যে অরিন আর টুসির সামনে তোরা এমন অবস্থায় পড়, তাই না? শুকনো ঢোক গিলল রুদ্রিক আর অদ্রি। মনে বহাল রইল ভয়ার্ত অনুভূতি। ছোট আম্মুকে অগোচরে ওরা খুন্তি আম্মু বলেই সম্বোধন করে। খুন্তির মতোই উত্তপ্ত সর্বদা তার হৃদয়। অদ্রি মেকি হেসে জড়িয়ে ধরল সায়রা বানুর ঘর্মাক্ত শরীর। আহ্লাদে বলল, আহ চিল ছোট আম্মু, তুমি টেনশন নিও না। প্রিয়তা ওই খাটাস মানে সরি সরি আই মিন অভি ভাইয়াকেই বিয়ে করবে। প্রিয়তা না করলে ওর বাপ গিয়ে বিয়ে করবে, ওর বাপ বিয়ে না করলে ওর 14 গোষ্ঠী সব ওই অভিকেই বিয়ে করবে। তারপর যদি কেউ না করে, তবে আমি তো আছি, তাই না? সায়রা বানু অদ্রির কানটা চেপে ধরতেই অদ্রি উহ আহ করে গঙ্গাতে লাগলো। সায়রা বানু বলল, তবে রে, এত যদি মনে তোর বিয়ের শখ জাগে, বাপরে গিয়ে বল। মজা করছিলাম ছোট আম্মু, প্রমিস আর করব না। আমি অভি ভাইয়ার দিকে ভুলেও তাকাবো না, তার বংশের পূর্বপুরুষ এমনকি ছোট ছোট আন্ডা বাচ্চার দিকেও তাকাবো না। সায়রা বানু অদ্রিকে এবার ছেড়ে দিতেই অদ্রি যেন হাঁপ ছাড়ল। এদের সবার কর্মকাণ্ড যেন শূন্যের কোঠায় পাঠিয়ে দিয়েছিল প্রিয়তাকে। রুদ্রিক বলে উঠল, কি দেখছিস? এই বাড়িতে আরো বেশি দিন থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব রে। রুদ্রিক হাসল, বলল, তুই আর কথা বলিস না। একটু আগে তো সিনেমা হয়ে গিয়েছিল, তোর শ্বশুর আব্বা, শাশুড়ি, তোর দেবর বৌমনি বৌমনি বলে কান ফাটিয়ে ফেলেছিল। তোর ওই 7-এ পড়া বিচ্ছু দেবর আমার সামনে এমন পাঠ নেয় যেন দুনিয়াতে তারই একটা ব্রিলিয়ান্ট ভাই অভি আছে। আর আমরা তো বাতাসে বাতাসে ভার্সিটির সেমিস্টার পার করে আসছি। শালারে জুতাইতে। অদ্রি চিমটি মারতেই রুদ্র থমকালো। অদ্রি দ্বিগুণ তেজে নিয়ে বলল, মুখে তো একটু ক্লুপ আটকা ভাই। অরিন রে এই বয়সেই তোর মতো পাকিয়ে ফেলার ইচ্ছা না থাকলে মুখটা থামা। অগত্যায় সে চুপ করে রইল। মিনমিনিয়ে প্রিয়তাকে বলল, আপাতত তোর ভদ্র শালীন দেবর আর হবু শ্বশুর শাশুড়ি এই বাড়ি থেকে চলিয়া গিয়াছে। তোর খাটাস হবু বর আই মিন অভি ভাইয়া বড় বারান্দায় বসে আছে। এখন তোর আব্বাজান তোকে বলিয়াছে তাহার সহিত দেখা করিয়া আসিতে, দয়া করিয়া সেইখানে যান। বলেই চলে গেল রুদ্র। যাওয়ার আগে অদ্রিকে দেখে নিল কটাক্ষ চোখে। প্রিয়তা সিটিয়ে গেল, অভি তাহলে এখানেই আছে, এখনো যায়নি।
দুরু দুরু বুক নিয়ে রুম থেকে বেরোলো প্রিয়তা। পড়ন্ত বিকেলের অন্তিম সময়, সন্ধ্যা নেমে আসছে, সেই সাথে চক্রবৃদ্ধি হারে বাড়ছে অস্থিরতা। প্রিয়তা ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে বড় বারান্দার সন্নিকটে এগোলো। অভিকে দেখা মাত্রই হৃদস্পন্দন বেড়ে গেল। অভি নির্বিকার ভাবে বসে আছে বারান্দার চেয়ারে, সামনে প্রিয়তার বড় চাচা। প্রিয়তা আসা মাত্রই চাচা তাকালো তার দিকে, ভরাট কণ্ঠে বলল, শরীর কেমন তোর এখন? ভালো। মাথা ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে, কোনো সমস্যা হলে আমায় বলবি। খবরদার ওই রুদ্র গাধাটাকে কিচ্ছু বলবি না। তোর মতো অপদার্থ ছেলের কাছে কোনো কাজই আশা করাই বেকার। প্রিয়তা মনে মনে অসন্তুষ্ট হলো। একজন বাইরের ছেলের কাছে নিজের ভাইয়ের এমন অপমান ওর নিজেরও ভালো লাগলো না। তবুও মাথা নাড়িয়ে সায় দিল সে। চাচা মাথায় হাত বুলিয়ে দিলেন, অভিককে দেখিয়ে বললেন, তোর জন্যই ছেলেটা বসেছিল এতক্ষণ, কথা বল, আমি অজু করব। বড় আব্বু চলে যাওয়া মাত্রই অস্বস্তিতে প্রিয়তারা জেকে ধরল, কেননা অভি তাকে দেখে চলেছে, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বহুক্ষণ ধরে। চোখে অল্প বিস্তর ভাঁজ, পুরো ঠোঁটে অদ্ভুত এক ধরনের টান। অভি জিজ্ঞাসা করলো, মাথা ব্যথা করছে না? একটু করছে। করাটাই স্বাভাবিক, যেইভাবে মাথা ফাটিয়েছো আমি তো ভেবেছিলাম বিয়ের আগেই আমায় বিধবা বানিয়ে ফেলবে। ছেলেরা বিধবা হয় নাকি? সরি প্রিয়তা, বিধবার মেইল ভার্সন আমি জানি না, তবে আমার ধারণা বিধবার মেইল ভার্সন বাংলা অভিধানে নেই। এই যে, বিধবা হলে বিধব নেই কেন, রূপসী হলে রূপস নেই কেন? বাংলায় এমন অনেক শব্দ আছে যেগুলোর মেইল ভার্সন থাকা উচিত কিন্তু নেই। প্রিয়তা মুখ ফুলিয়ে বলল, আপনার কাছে বাংলা ক্লাস করতে আসিনি মিস্টার। অভি হাসল, ডান পিঠে গড়নের শরীরে রম্মাত্মক সেই হাসি। রেলিংয়ে হেলান দিয়ে প্রিয়তার দিকে তাকালো সে, বলে উঠল, আমার কাছে কি তাহলে প্রেম করতে এসেছো? প্রিয়তা চমকালো, তটস্থ চোখে তাকালো অভির দিকে। ওড়না আতঙ্কে চেপে ধরে হাঁসফাঁস করতে লাগলো। আমায় বিয়েও করতে চাও না, আবার প্রেমও করতে চাও, ইন্টারেস্টিং তো। মোটেও এমন কিছু চাই না আমি। তো কি চাও তুমি? প্রিয়তা নিভে গেল। এতদিনের সাজানো গোছানো কথা চট করে বলে ফেলতে ইচ্ছে হলো। অভি এবার সিরিয়াস কণ্ঠে বলল, 3 রাত সময় দিব তোমায়, ভাবো, খুব ভালো মতো ভাবো। তুমি যদি সত্যি সত্যি আমায় বিয়ে না করতে চাও, আজ থেকে ঠিক 3 দিন পর এই সময় প্রীতিলতা হলের সামনে দাঁড়াবে। তবে এই 3 দিন নর্মাল থাকবে, কোনো ঝামেলা করবে না। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো, তাহলে আমি নিজে বাবাকে না বলবো। অবাক করে উঠল প্রিয়তার চোখ মুখ। অভির দৃষ্টিতে তা এড়ালো না, বাঁকা হেসে তাই বলল, কি মুড সুইং হচ্ছে? আমায় বিয়ে করার ইচ্ছে আছে নাকি এখন? মোটেও না, চট করে বলে উঠল প্রিয়তা। অভি কিছু বলল না আর, উদ্যত হলো এ বাড়ি প্রস্থান করার জন্য। বলে উঠল, দেখা যাক। প্রিয়তা খুশি মনে অভির পিছু পিছু যেতে নিবে, অমনেই পা থমকালো অভি। প্রিয়তা অভির পিঠ বরাবর ধাক্কা খেলো। অভি হঠাৎ প্রিয়তার চোখ মুখ দেখে অদ্ভুত একটা হাসি দিল, অন্যরকম সেই হাসি। প্রিয়তা সচকিত হলো, বলে উঠল, কি হয়েছে আপনার? অভি নিঃশ্বাস ফেল, পাঞ্জাবির পকেট থেকে টিস্যুটা বের করে বিনা অনুমতিতেই মুছে দিল প্রিয়তার চকলেটে মাখা মুখ। প্রিয়তা ভিমড়ি খেল, ভুলে গিয়েছিল সে টুসি আর রুশি ওর মুখে চকলেট মাখামাখি করে ফেলেছিল। এভাবেই সে এতক্ষণ ছিল। এমন কাহিনী দেখে অভির বুঝতে বাকি রইল না প্রিয়তার অনুভূতি। বিনা দ্বিধায় অকপটেই তাই বলে ফেলল, সরি প্রিয়তা, তোমার চকলেটে মাখা মুখ দেখে একটা ভয়াবহ অনুভূতি অন্তরে জেগে উঠেছিল। রুদ্র অদৃঢ় প্রবৃত্তির মতো ভয়াবহ ধরনের সেই অনুভূতি। আমি চাই না সেটার প্রশ্রয় পাক। এত বছরের যত্নে গড়া আমার বেপরোয়া বৈশিষ্ট্যটা তোমার জন্য নড়বড়ে হয়ে উঠুক, তা আমি চাই না। তাই সেটা মুছে দিলাম। বলেই চলে গেল অভি। মেঝেতে অল্প বিস্তর কাঁপুনি ধরল। প্রিয়তা দাঁড়িয়ে রইল থমথমে অবস্থায়। অভিকে প্রেম মানব মনে হচ্ছে তাকে ডায়েরির পাতায় থাকা সুন্দর কিছু অনুভূতির মতো।